মাই অডিও বুকে শুনছেন হুমায়ুন আহমেদ লিখিত উপন্যাস লীলাবতী। পড়ছি উপন্যাসের ষষ্ঠ পর্ব। পাঠে আছি সজল। ধন্যবাদ। পরিবানুর ডাকনাম পরি। তার জন্মের রাতে পরিবানুর দাদি স্বপ্নে দেখেন একটা পরী তার পাশে শুয়ে ঘুমাচ্ছে। পরীর পাখার খোঁচায় তিনি খুবই বিরক্ত হচ্ছেন। তিনি পরীকে বললেন, মাগো, তোমার পাখা দুটা খুললে ঘুমাও। পরী মেয়েটা দুঃখিত গলায় বলল, দাদি, আমার পাখা খোলার নিয়ম নাই। তখনই তার ঘুম ভাঙল। তিনি বিছানায় উঠে বসে শুনলেন বাড়িতে নানান হইচই। তার ছেলের বউয়ের প্রসব বেদনা উঠেছে, ধাই এসেছে। তিনি তার ছেলেকে ডেকে বললেন, তোর কন্যা সন্তান হবে। কন্যা সন্তানের নাম আমি দিলাম পরিবানু। এই নামের ইতিহাস আছে, ইতিহাস আমি পরে বলবো। পরিবানু নামের ইতিহাস এই বৃদ্ধ যতদিন বেঁচে ছিলেন ততদিনই বলে গেছেন। বাড়িতে ভিক্ষার জন্য ভিন গায়ের ভিক্ষুক এলে তাকেও বলেছেন। পরিবানুকে তিনি যে আদর করেছেন তারও কোনো তুলনা নেই। তিনি ঘোষণা দিয়েছিলেন, এই মেয়েকে মারা তো দূরের কথা, কেউ কোনোদিন ধমকও দিতে পারবে না। যদি দেখেন কোনো কারণে এই মেয়ের চোখে পানি এসেছে, তাহলে তিনি বাড়িঘর ছেড়ে চলে যাবেন। সত্যিকার ভালোবাসা দুদিকেই প্রবাহিত হয়। পরিবানুর ক্ষেত্রেও তাই হয়েছে। তার জগৎ ছিল দাদিময়। ঘরে কোনো ভালো জিনিস রান্না হলে দাদি মুখে না দেয়া পর্যন্ত সে মুখে দেবে না। ঈদের সময় সবার আগে তার দাদির জন্য নতুন শাড়ি কিনতে হবে। দাদির মৃত্যুর সময় পরিবানুর বয়স 6 বছর। সে তার দাদির মৃত্যু সহজভাবেই নিল। খুব সম্ভবত মৃত্যু বিষয়ক ধারণা তার দাদি আগেভাগে তাকে দিয়ে রেখেছিলেন। তবে তার পরিবর্তন যেটা হলো তা হচ্ছে যখন তখন দাদির কবরের কাছে চলে যাওয়া, কবরের গায়ে হেলান দিয়ে বসে স্বাভাবিক মানুষের মতো কথা বলা। আজ কি ঘটনা ঘটেছে জানো দাদি? হাসির ঘটনা। ঘটনা শুনলে হাসতে হাসতে তোমার পেট বেদনা হবে, হি হি হি। পরিবানুর বয়স এখন 15। সে খুবই বুদ্ধিমতী একটা মেয়ে। শুধু দাদির বিষয়ে তার বুদ্ধি কাজ করে না। সে এখনও দাদির কবরের কাছে যায়, মাথা নিচু করে মৃত দাদির সঙ্গে একতরফা গল্প করে। বউ হিসেবে বড় বাড়িতে রওনা হবার ঠিক আগে আগে সে গিয়েছে দাদির কবরের কাছে। বাঁধানো কবরের গায়ে হাত রেখে চাপা গলায় বলেছে, দাদি গো, খাবারিতে যাইতেছি, আর কোনোদিন এইখানে আসতে পারবো বললা মনে হয় না। এই পর্যন্ত বলেই সে প্রতিজ্ঞা ভুলে অনেকক্ষণ কাঁদল। দাদির সঙ্গে সে প্রতিজ্ঞা করেছিল যত দুঃখ কষ্টই হোক সে কোনোদিন কাঁদবে না। বেশিরভাগ প্রতিজ্ঞায় মানুষ রাখতে পারে না। নতুন বউ স্বামীর বাড়িতে কাঁদতে কাঁদতে যায়। পরিবানু কাঁদল না, পালকি থেকে নামল। যখন জলচৌকিতে উঠে দাঁড়াতে বলল, সে দাঁড়ালো। একজন মহিলা তার পায়ে দুধ ঢেলে দিল। এই মহিলা তার শাশুড়ি। মহিলার মাথার ঠিক নেই, তাকে নাকি সবসময় ঘরে তালা বন্ধ করে রাখতে হয়। পরিবানু খুব আগ্রহ করে মহিলাকে দেখল। তাকে মোটেই অস্বাভাবিক বলে মনে হল না। সে তার শ্বশুরকে কোথাও দেখল না। নতুন বউ শ্বশুর বাড়িতে এসে শ্বশুর শাশুড়িকে সালাম করবে, এটাই স্বাভাবিক। তবে শ্বশুরের সঙ্গে তার দেখা হবে না এটা সে ধরেই নিয়েছিল। তারপরেও ক্ষীণ আশা ছিল হয়তো এবারই সব সমস্যার সমাধান হয়ে গেছে। এখন মনে হচ্ছে কোনো সমস্যারই সমাধান হয়নি। সব সমস্যার সমাধান তাকে করতে হবে। কেউ কি তাকে সাহায্য করবে? লীলা নামের মেয়েটা হয়তো করবে। তবে মেয়েটা তার খুব কাছে আসছে না, দূরে দূরে থাকছে। মাগরিবের নামাজের পর লীলার সঙ্গে প্রথম তার কথা হলো। সে বড় একটা ঘরের পালঙ্কের উপর একা বসেছিল। শ্বশুরবাড়িতে পা দেবার পর কোনো মেয়েই সন্ধ্যারাতে একা বসে থাকে না, তাকে রাজ্যের মানুষ ঘিরে থাকে। অথচ সে একা বসে আছে। একসময় যখন তার মনে হলো তাকে এই পালঙ্কে একা বসে থাকতে হবে, কেউ তার পাশে আসবে না, তখন লীলা হাতে শরবতের গ্লাস নিয়ে ঢুকল। তার পাশে বসতে বসতে বলল, এটা চিনির শরবত না, লবণের শরবত। লেবু, কাঁচামরিচ আর লবণ দিয়ে বানানো শরবত। আমার ধারণা আজ সারাদিন তোমার ওপর দিয়ে অনেক চাপ গিয়েছে,
শরবতটা খাও, দেখবে ভালো লাগবে। নতুন বউয়ের অনেক নিয়ম কানুন আছে। শরবত খাও বললেই কোনো নতুন বউ হাত থেকে টান দিয়ে শরবতের গ্লাস নিয়ে ঢকঢক করে খেয়ে ফেলে না। নতুন বউদের সাধ্য সাধনা করে খাওয়াতে হয়। পরি সহজভাবেই হাতে গ্লাস নিল। লেবুর শরবতটা খেতে তার ভালো লাগলো। লীলা বলল, তোমার কি মাথা ব্যথা করছে? পরিবাণু বলল, না। তোমাকে দেখে কিন্তু মনে হয় তোমার মাথা ব্যথা। পরিবাণু বলল, হ্যাঁ, আমার মাথা ব্যথা। আমার কাছে কিছু গোপন করবে না। আমার কাছে কেউ কিছু গোপন করলে আমার ভালো লাগে না। পরি ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। লীলা বলল, তোমার কি ক্ষুধা লেগেছে? পরি সঙ্গে সঙ্গে বলল, জি। রান্না হয়ে গেছে, আমরা দুজন একসঙ্গে খেয়ে নেব। ক্ষুধার কারণে অনেক সময় মাথা ধরে। আমি আপনার ভাইয়ের সঙ্গে দুটো কথা বলবো। মাসুদের সঙ্গে কথা বলতে চাও? জি। ওর সঙ্গে কথা বলতে পারবে না। তুমি তো জানোই বাবা কেমন রাগী মানুষ। উনি মাসুদকে তালা বন্ধ করে রেখেছেন। বাবার রাগ কমার সময় দিতে হবে। উনার রাগ কমবে? নিজ থেকে কমবে না, কমাবার চেষ্টা করতে হবে। আমি চেষ্টা করব, তুমিও চেষ্টা করবে। আমি কিভাবে চেষ্টা করব সেটা ভেবে ঠিক করা হবে। লীলা পরিবাণুর সঙ্গে কথা বলে অবাক হয়েছে। মেয়েটা গ্রামের মেয়েদের মতো কথা বলছে না, মোটামুটি শুদ্ধ ভাষা ব্যবহার করছে। মেয়েটিকে লীলার বুদ্ধিমতী বলেও মনে হচ্ছে। মেয়েটা এই বাড়ির ব্যাপারগুলি বোঝার চেষ্টা করছে। যে পরিস্থিতিতে মেয়েটা এসেছে সেই পরিস্থিতিতে পড়লে সব মেয়েই হাল ছেড়ে দেবে, স্রোতে গা ভাসিয়ে দেবে, কোনো কিছু বোঝার চেষ্টা করবে না। লীলা বলল, তুমি কি শহরে কিছুদিন ছিলে? পরি বলল, জি। আমি ময়মনসিংহে থাকি, বিদ্যাময়ী স্কুলে পড়ি। ছুটিতে বাড়িতে আসি। কোন ক্লাসে পড়ো? এবার ম্যাট্রিক দিব। তোমার সঙ্গে মাসুদের পরিচয় কোথায় হয়েছে? ময়মনসিংহে? জি না, আমাদের বাড়িতে। উনি বাবার কাছে গান শুনতে আসতেন। তুমি গান জানো? জি না। লীলা বলল, তুমি কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকো, রান্না হয়ে গেলেই আমি তোমাকে নিয়ে খেতে বসব। পরি কিছু বলল না, তবে লীলার কথা মতো কুণ্ডুলি পাকিয়ে খাটে শুয়ে পড়ল। দেখতে দেখতে নতুন বউ ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখল তার দাদিকে। দাদি খাট ধরে দাঁড়িয়ে আছেন, তার মুখ হাসি হাসি। তিনি বললেন, তোর শ্বশুরবাড়ি দেখতে আসছে, খুশি হয়েছে। এদের বিরাট শান শওকত, তবে মানুষজন নাই। বাড়িঘর জিনিসপত্র দিয়া শান শওকত হয় না, শান শওকত হয় মানুষজন দিয়া। তুই একলা শুয়ে আছিস, তোর জামাই কই? পরি হাসতে হাসতে বলল, তারে তালা বন্ধ করে রেখেছে। কি জন্যে? জানি না। তালা বন্ধ কে করেছে? আমার শ্বশুর সাহেব করেছেন। এই লোকের দেখি স্বভাব ভালো না, সবেরে তালা বন্ধ করে রাখে। নিজের স্ত্রীকেও শুনেছি তালা বন্ধ করে রেখেছে। বেশিক্ষণ দাঁড়ায় থাকবা না দাদি, শেষে তোমারেও তালা বন্ধ করবে। আমারে তালা বন্ধ করে করুক, তোর জামাই রে কেন করবে? যা, তারে ছুটায় নিয়ে আয়। কিভাবে ছুটায় আনবো? আমার কাছে চাবি নাই। চাবি আমি নিয়ে আসছি, এই নে। বৃদ্ধা বড় একটা পিতলের চাবি পরীর হাতে দিলেন। পরী সেই চাবি সঙ্গে সঙ্গে শাড়ির আঁচলে বেঁধে ফেলল। তখনই তার ঘুম ভাঙল। স্বপ্নটা এত বাস্তব ছিল যে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে পরী শাড়ির আঁচল ঘুরে ফিরে দেখল। রাত কত হয়েছে পরী বুঝতে পারছে না। কোন রকম সারা শব্দ নেই। মনে হচ্ছে বাড়ির লোকজনের সঙ্গে সঙ্গে এই বাড়িটাও বোধহয় ঘুমিয়ে পড়েছে। তাদের নিজেদের বাড়ির অবস্থা অন্যরকম। সন্ধ্যার পর থেকে লোকজন আসতে থাকে। রাত একটু বাড়ার পর ঢোলের বাড়ি পড়তে শুরু করে। মাঝরাতে শুরু হয় গানের আসর, বন্দনা দিয়ে শুরু হয়। পশ্চিমে বন্দনা করি সোনার মদিনা, ঝলমল ঝলমল, ঝলমল ঝলমল সোনার মদিনা।
লীলা নিঃশব্দে ঘরে ঢুকে পরীকে চমকে দিয়ে বলল, ঘুম ভেঙেছে? পরী বলল, জি। রান্না হয়ে গেছে, তুমি ঘুমাচ্ছিলে বলে ঘুম ভাঙাইনি। এসো খেতে বসি। মাথা ধরা এখনো আছে? না। বাবা মা ভাই বোনদের জন্য মন খারাপ লাগছে? না। মন খারাপ লাগছে না কেন? জানি না। খাওয়ার আয়োজন ভেতরের বারান্দায়। পোলাও কোরমা, মাছ ভাজি, অনেক আয়োজন। পরী কিছুই খেতে পারছে না, হাত দিয়ে শুধু নাড়াচাড়া করছে। লীলা বলল, খেতে পারছ না? পরী বলল, না। আপনি খান, আমি বসে থাকি। লীলা কিছুক্ষণ পরীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, পরী, তোমার কি সন্তান হবে? পরী বলল, হ্যাঁ। বিয়েটা কি এই জন্যই তাড়াহুড়া করে গোপনে করে ফেলেছ? পরী হ্যাঁ সূচক মাথা নাড়ল। লীলা বলল, কয় মাস কি, এইসব হিসাব কি তোমার আছে? পরী বলল, হিসাব আছে, 3 মাস। তোমরা দুজন যে বিরাট একটা অন্যায় করেছ, এটা কি জানো? আমি কোনো অন্যায় করি নাই। আপনি কাউকে বলেন শুকনা মরিচের ভর্তা বানিয়ে আমাকে দিতে। মরিচ ভর্তা ছাড়া অন্য কিছু দিয়ে আমি ভাত খেতে পারি না। লীলা পরীর দিকে তাকিয়ে আছে। পরী বসে আছে স্বাভাবিক ভঙ্গিতে, তাকিয়ে আছে লীলার দিকে। সেই দৃষ্টিতে কোনো অস্বস্তি নেই। রাতের খাবারের পরপরই সিদ্দিকুর রহমান সাহেবের ঘুমে চোখ জড়িয়ে আসছিল। লোকমান হুক্কার নল তার হাতে ধরিয়ে দিল। তিনি ঘুমের ঘোরে 2টা টান দিলেন। তার মনে হলো নল হাতেই তিনি ঘুমিয়ে পড়বেন। এই লক্ষণ ভালো না। এই লক্ষণ বার্ধক্য এবং স্থবিরতার লক্ষণ। স্থবির মানুষরাই মুখ ভর্তি পান নিয়ে ঘুমিয়ে পড়ে, হুক্কার নল হাতে ঘুমিয়ে পড়ে। সিদ্দিকুর রহমান ঘুম তাড়াবার চেষ্টা করলেন। ঘুমটা যাচ্ছে না, আবারও যেন চেপে আসছে। জটিল কোনো কিছু নিয়ে চিন্তা করলে কিংবা কারোর সঙ্গে জটিল আলোচনা করলে ঘুমটা হয়তো কাটবে। তিনি চাপা গলায় ডাকলেন, লোকমান। লোকমান তার ইজি চেয়ারের পেছনে বসেছিল। সেখান থেকে জবাব দিল, জি চাচাজি। মাস্টারের খবর কি? উনি ভালো আছেন, আজ সারাদিনে জ্বর আসে নাই। উনারে ডেকে নিয়ে আসো। জি আচ্ছা। সিদ্দিকুর রহমান ঘুমিয়ে পড়তে চান না। এখন ঘুমিয়ে পড়া মানে রাত 2টা 2:30টার দিকে ঘুম থেকে জেগে ওঠা, খাটে বসে অন্ধকারের দিকে তাকিয়ে থাকা। সাপে কাটা রোগীকে কিছুতেই ঘুমাতে দেয়া হয় না। তিনি কল্পনা করছেন 4-5 হাত লম্বা কালো একটা চন্দ্রবরা সাপ তার পায়ে ছোবল দিয়েছে। ওঝা এসে বিষ ঝাড়বে। বিষ না নামানো পর্যন্ত তাকে জেগে থাকতে হবে। আমাকে ডেকেছেন? সিদ্দিকুর রহমান বললেন, মাস্টার, জলচৌকিটার উপর বসো। আনিস বসল। সিদ্দিকুর রহমান হঠাৎ লক্ষ্য করলেন তার ঘুম পুরোপুরি চলে গেছে। তিনি সামান্যতম আলস্য বোধ করছেন না। তার শরীর ঝনঝন করছে। মাস্টার, কেমন আছো? জি ভালো। তুমি তো আমাদের মোটামুটি ভয় পাইয়ে দিয়েছিলে। ভালো কথা। তুমি গায়ে সেন্ট মেখেছ নাকি? সেন্টের গন্ধ পাচ্ছে। আনিস লজ্জিত গলায় বলল, পাঞ্জাবির পকেটে কয়েকটা আমের মুকুল রেখেছে, আমের মুকুলের গন্ধ। সিদ্দিকুর রহমান বললেন, তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছ? ফুল যতক্ষণ গাছে থাকে তখন তার একরকম গন্ধ, যেই তুমি ফুল ছিঁড়ে হাতে নিবে তখনই তার অন্যরকম গন্ধ। ব্যাপারটা আমি লক্ষ্য করি নাই। লক্ষ্য করে দেখবে। কিছু কিছু ফুল গাছ আছে যাদের শেকড়ের গন্ধ ফুলের গন্ধের মতো। আমি আপনার কাছে প্রথম শুনলাম, আগে কোনোদিন শুনি নাই। সিদ্দিকুর রহমান বললেন, আমি এমন অনেক কথাই তোমাকে বলতে পারি যেটা তুমি আগে কখনো শোনো নাই। বলার মতো মানুষ পাই না বলে বলি না। সব কথা সবাইকে বলা ঠিক না। মাস্টার, খাওয়া দাওয়া করেছ? জি করেছি। আজ আমার বাড়িতে ছেলের বউ প্রথম এসেছে। খাওয়া দাওয়ার বিরাট আয়োজন করা উচিত ছিল, আয়োজন করা হয় নাই।
মনে রাগ নিয়ে উৎসবের আয়োজন করা যায় না। রাগটা কি জন্যে? আপনাকে না জানিয়ে ছেলে বিয়ে করে ফেলেছে এই জন্যে? এটা রাগ করার মতো কোনো কারণ না। সিদ্দিকুর রহমান হতভম্ব হয়ে বললেন, এটা রাগ করার মতো কারণ না? আনিস বলল, জি না, কোনো কারণ না। বিয়েটা সম্পূর্ণ আপনার ছেলের নিজের ব্যাপার। সে তার নিজের সংসার করবে। সেই সংসারে আপনি কে? আমি কেউ না। জি না, আপনি কেউ না। মাসুদের সংসার মাসুদের, আপনারটা আপনার। আনিস জলচৌকিতে বসতে বসতে বলল, আপনি যদি আমাকে অনুমতি দেন মাসুদের বিষয়ে দু একটা কথা বলবো। সিদ্দিকুর রহমান বললেন, অনুমতি দিলাম না। সিদ্দিকুর রহমান হুক্কার নলে টান দিতে লাগলেন। আগুন নিভে গেছে। নলে টান দিলে গুরুক গুরুক শব্দ হয়। শব্দটা শুনতে ভালো লাগে। মনে হয় তিনি কোনো একটা কাজের মধ্যে আছেন। মাস্টার। জি। তোমার একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি। তুমি কোনো না কোনোভাবে আমার সঙ্গে তর্ক বাঁধাইয়া দিতে চাও। কোনো একটা বিষয়ে তুমি আমার সঙ্গে একমত হয়েছ এরকম মনে হয় না। আনিস নিচু গলায় বলল, তার কারণ হয়তো এই যে আপনি যে মতের জগতে বাস করেন আমি সেই জগতে বাস করি না। আজ আপনার বাড়িতে ছেলের বউ এসেছে। এই উপলক্ষে সবাই নতুন কাপড় পেয়েছে। আমিও একটা পাঞ্জাবি পেয়েছি। অথচ এই আনন্দের দিনে আপনি আপনার ছেলেকে তালাবন্ধ করে রেখেছেন। এই ছেলে তোমার হলে তুমি তাকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করতে? তা করতাম না, কিন্তু তাকে তালাবন্ধ করেও রাখতাম না। সিদ্দিকুর রহমান বললেন, আমি আমার ছেলের বিষয়ে পরামর্শ করার জন্য তোমাকে ডাকি নাই। যে কারণে ডেকেছি সেটা মন দিয়ে শোনো। আনিস কৌতূহলী হয়ে বলল, কি কারণে ডেকেছেন? সিদ্দিকুর রহমান বললেন, আমি একটা আশ্রম বানাতে চাই। আপনি কি বললেন বুঝতে পারলাম না। কি বানাতে চান? আশ্রম বানাতে চাই। আশ্রম বলতে আপনি কি বোঝাচ্ছেন? অর্থটা পরিষ্কার হচ্ছে না। যেখানে আশ্রয় আছে সেটাই আশ্রম। আশ্রয় তো আপনার আছে। সিদ্দিকুর রহমান আদর্শ অবস্থা থেকে উঠে বসলেন। লোকমান টিক্কায় আগুন ধরিয়ে নতুন তামাক দিয়েছে। এই আম্বরি তামাকের বিশেষত্ব হল, প্রথম কিছুক্ষণ খুব সুন্দর গন্ধ থাকে, তারপর হঠাৎ গন্ধটা মরে যায়। তিনি তামাক টানেন গন্ধ মরে না যাওয়া পর্যন্ত। এখন তামাকে টান দিলেন না। মাস্টারের দিকে তাকিয়ে খানিকটা লজ্জিত গলায় বললেন, আশ্রম বলতে কি বোঝাতে চাচ্ছি সেটা আমি নিজেও জানি না। আপনার কল্পনায় কি আছে? আমার কল্পনায় আছে খুব সুন্দর একটা জায়গা, চারিদিকে গাছ, চেনা অচেনা গাছ, পানির ঝর্ণা, অতি নির্জন, কোনো লোকজন নাই, চারিদিকে শান্তি। এরকম একটা জায়গার কথা আপনার মাথায় কি জন্য এসেছে সেটা কি জানেন? একটা বইয়ে এরকম পড়েছিলাম, পড়াটা মাথার মধ্যে ঢুকে গেছে। বইটার নাম কি? লেখকের নাম কি? কিছুই মনে নাই। বইটার ঘটনাও মনে নাই। যেটা মনে আছে সেটা হলো, একটা মানুষ আশ্রমে থাকে, মহাশান্তির মধ্যে বাস করে। পাহাড়ি একটা ঝর্ণা আছে। ঝর্ণার পানি টলটলা নীল। ঝর্ণা যেখানে পড়েছে সেখানে পানি জমেছে। মানুষটা নগ্ন হয়ে সেই পানিতে সাঁতার কাটে। এইটুকু মনে আছে, আর কিছু মনে নাই। আনিস বলল, আপনি আশ্রম কি জন্যে বানাতে চান? নগ্ন হয়ে সাঁতার কাটার জন্যে? কথাটা বলেই আনিসের মনে হলো সে খুবই অসৌজন্যমূলক কথা মানুষটাকে বলেছে। তার কথার মধ্যে ঠাট্টার ভাব প্রবল। এমন একজন বুদ্ধিমান মানুষ ঠাট্টা বুঝবেন না তা হয় না। কেউ তাকে নিয়ে ঠাট্টা করবে এবং তিনি তা সহ্য করে যাবেন, তা কখনো হবে না। সিদ্দিকুর রহমান বললেন, মাস্টার তুমি আমার সঙ্গে রসিকতা করার চেষ্টা করছ। রসিকতাটা আমি গায়ে মাখলাম না, কারণ ওই বইটার মানুষটা যে শুধু সাঁতারের সময় নগ্ন থাকতেন তা না, সারাক্ষণই নগ্ন থাকতেন। কে তাকে নিয়ে কি ভাবছে তা নিয়ে মাথা ঘামাতেন না, কারণ তিনি বাস করতেন সম্পূর্ণ তার নিজের অঞ্চলে। কেউ সেখানে ঢুকতে পারত না। আপনি এরকম একটা জায়গা বানাতে চান? হ্যাঁ, আমি অনেকখানি জমি কিনেছি। এই বিষয়ে তোমার মতামত কি? আনিস বলল, আমি কোনো মতামত দিতে পারছি না।
কারণ আপনি কি বলার চেষ্টা করছেন আমি বুঝতে পারছি না। ভাষা ভাষা ঘটনা শুনে ভাষা ভাষা মত দেয়া যায়। সিদ্দিকুর রহমান বললেন, তোমার ভাষা ভাষা মতটা কি? আনিস বলল, আমার ভাষা ভাষা মতটা হলো, আপনার শরীরটা ভালো না, আপনি অসুস্থ, আপনার ভেতর মৃত্যু চিন্তা ঢুকে গেছে। সিদ্দিকুর রহমান বললেন, মাস্টার, আমার মৃত্যু চিন্তা আছে, ভয় নাই। জীবনে একবার বিরাট ভয় পেয়েছিলাম, সেই ভয় আরও একবার পাব, এর বাইরে ভয় পাব না। কি দেখে ভয় পেয়েছিলেন সেটা তোমাকে বলবো না। আচ্ছা, তুমি এখন যাও, এখন আর কথা বলতে ইচ্ছা করতেছে না। কথা বলার দরকার নাই, দুজন চুপচাপ বসে থাকি। আচ্ছা থাকো বসে। পূজা মাস্টার বসে আছে। সিদ্দিকুর রহমান হঠাৎ ব্যাপারটাই মজা পেয়ে গেলেন। দেখা যাক মাস্টার কতক্ষণ বসে থাকতে পারে, একটা ধৈর্যের খেলা হয়ে যাক। কেউ একজন আমাকে 3টা ডিকশনারি পাঠিয়েছে, ইংলিশ টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি এবং বেঙ্গলি টু বেঙ্গলি। প্রেরকের নাম শরীয়তুল্লাহ, ঠিকানা 11 তস্তুরি বাজার, ঢাকা। আমি শরীয়তুল্লাহ নামের কাউকে চিনি না। তস্তুরি বাজারের শরীয়তুল্লাহ সাহেব জানেন না যে আমার ডিকশনারি প্রয়োজন। একজন জানেন, তিনি মালেক ভাই। তিনি তস্তুরি বাজারে থাকেন না, তিনি থাকেন রাজশাহী সেন্ট্রাল জেলে। আমার চিঠি তার কাছে পৌঁছেছে এবং তিনি ব্যবস্থা নিয়েছেন। পৃথিবীতে অল্প সংখ্যক মানুষ আছে যারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়, মালেক ভাই তেমন একজন। আমি ঠিক করে ফেললাম তার সঙ্গে দেখা করতে যাব। পুলিশ ধরলে ধরবে, জেলখানায় তার সঙ্গে থাকতে পারাও হবে ভাগ্যের ব্যাপার। তিনি সব সময় বলতেন, সব মানুষেরই কিছুদিন জেলে থাকা উচিত। জেল মানুষকে শুদ্ধ চিন্তা করতে শেখায়। পৃথিবীর মহৎ চিন্তার 80 ভাগ হয়েছে জেলখানায়। তার কথা শুনে আমি বলেছিলাম, যে মহৎ চিন্তা জেলখানায় বসে করা যাবে, সেই চিন্তা ঘরে বসে করা যাবে না কেন? তিনি উত্তরে বলেছিলেন, মানুষ যখন শারীরিকভাবে বন্দী থাকে তখন ভারসাম্য রক্ষার জন্য প্রকৃতি তার মন মুক্ত করে দেয়। মুক্ত মন ছাড়া মহৎ চিন্তা সম্ভব না। আমি বললাম, খারাপ চিন্তা কিংবা নিচু চিন্তা করার জন্য আমরা কোথায় যাব? তিনি বললেন, জেলখানা। সৎ চিন্তা যেখানে হবে, অসৎ চিন্তাও সেখানেই হবে। তাছাড়া ইকুইলিব্রিয়াম হবে না। প্রকৃতি ইকুইলিব্রিয়াম চায়। ডিকশনারি হাতে পাওয়ার পরপরই আমি ঠিক করেছি, মালেক ভাই জেলখানা থেকে ছাড়া পেলেই তাকে বিশ্রামের জন্য কিছুদিন এইখানে নিয়ে আসব। জেলখানার লাফসি খেয়ে খেয়ে যে অভ্যস্ত, তার সামনে সপ্ত ব্যঞ্জন দিলে সে কি করবে? মালেক ভাই কি করবেন আমি জানি। তিনি গম্ভীর মুখে কিছুক্ষণ খাবারের দিকে তাকিয়ে থাকবেন, তারপর ভারী গলায় বলবেন, নগরের এক প্রান্তে প্রচুর খাবার, কিন্তু কোনো খিদে নেই। অন্য প্রান্তে প্রচুর খিদে, কিন্তু কোনো খাবার নেই। মালেক ভাইয়ের সামনে যতবার ভালো কোনো খাবার দেওয়া হয়েছে, ততবারই তিনি এই কথা বলেছেন। কিন্তু ভালো খাবার খেয়েছেন খুব আগ্রহ নিয়ে। কোনো এক বাড়িতে উনি হয়তো গলদা চিংড়ি খেলেন। এই গল্প তিনি করবেন কম করে হলেও 50 বার। মুগ্ধ গলায় বলবেন, আহা কি রান্না, স্বাদ মুখে লেগে গেছে। বাবুর্চির হাত সোনা দিয়ে বাঁধিয়ে দেয়া দরকার। সমস্যা হচ্ছে, এই বাড়িতে তাকে আনা যাচ্ছে না, কারণ আমি নিজেই চলে যাচ্ছি। আমার মন টিকছে না। আমি এখানে বিশাল এক বাড়িতে বাস করি, চারদিকে খোলা প্রান্তর, অথচ আমার নিজেকে সারাক্ষণ বন্দি মনে হয়। কোনো রকমে যদি জেলে ঢুকতে পারতাম, তাহলে হয়তো উল্টা ব্যাপার হতো, নিজেকে মুক্ত মনে হতো। এই বাড়িতে থাকতে না চাওয়ার পিছনে আরো বড় একটা কারণ আছে। কারণটা হাস্যকর। লীলাবতী নামের মেয়েটাকে আমি প্রতি রাতেই স্বপ্নে দেখছি। অতি বিচিত্র সব স্বপ্ন। পরশু রাতে দেখেছি দুজন নৌকায় করে কোথাও যাচ্ছে। বেশ বড় পালতোলা নৌকা। নৌকা চলছে, বাইরে রোদ। আমি রোদের হাত থেকে বাঁচার জন্যে সোয়ের ভেতর শুয়ে আছে, লীলাবতী সোয়ের বাইরে। সে বলল, চারদিকে এত সুন্দর দৃশ্য, আর তুমি যাচ্ছ ঘুমাতে ঘুমাতে, উঠো তো। আমি বললাম, তাহলে তুমি ভেতরে আসো। আমি বাইরে যাব না, বাইরে রোদ। সে বলল,
তোমার গায়ে রোদ লাগবে না, আমি শাড়ির আঁচল দিয়ে মাথা ঢেকে রাখব। স্বপ্নের শেষ অংশটা ভয়াবহ। আমি নৌকার গুলোয়ে লীলাবতীর কোলে মাথা রেখে শুয়ে আছে। লীলাবতী রোদ থেকে আমাকে বাঁচানোর জন্যে আমার মুখের উপর শাড়ির আঁচল ধরে আছে। শাড়ির আঁচলের ভেতর থেকে লীলাবতীর হাসি হাসি মুখ আমি দেখতে পাচ্ছি। এই ধরনের স্বপ্ন দেখার অর্থ একটাই, আমি সমস্যায় পড়েছি, ভয়াবহ সমস্যা। সমস্যায় পড়ার কোনো কারণ কিন্তু নেই। লীলাবতীর সঙ্গে আমার দেখা হয় না বললেই হয়, আর দেখা হলেও কথা হয় না। তবে এক সন্ধ্যায় একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা এরকম, আমি বসে অপেক্ষা করছি, আমার 2 ছাত্রী হারিকেন হাতে উপস্থিত হবে। তারা এলো না। চাদরে শরীর ঢেকে উপস্থিত হলো লীলাবতী। সহজ স্বাভাবিক ভঙ্গিতে আমার সামনের চেয়ারে বসতে বসতে বলল, মাস্টার সাহেব ভালো আছেন? আমি বললাম, জি। হাতে বেত নিয়ে বসে আছেন কেন? আমি হাতের বেত নামিয়ে রাখলাম। একটু মনে হয় অপ্রস্তুত বোধ করলাম। লীলাবতী বলল, জৈতরী কৈতরী দুইজনই আপনাকে প্রচণ্ড ভয় পায়, এটা কি ভালো? আমি বললাম, শিক্ষককে ভয় পাওয়া ভালো, শিক্ষক খেলার সাথী না, আমি তাদের সঙ্গে সাপলুডু খেলি না। আপনি বেত দিয়ে তাদের মারেন না। মাঝে মাঝে শাসন করতে হয়, মানুষকে সবসময়ই কিছু অপ্রিয় প্রয়োজনীয় কাজ করতে হয়। শিক্ষকের শাসন সেরকম একটা বিষয়, অপ্রিয় কিন্তু প্রয়োজনীয়। লীলাবতী শান্ত গলায় বলল, আপনি কিন্তু শাসন করার জন্যে তাদের মারেন না। আমি আড়াল থেকে কয়েকবার দেখেছি, আপনি 13 ঘরের নামটা জিজ্ঞেস করেন। এরা দুজনেই 13 ঘরের নামতা জানে, আপনাকে ভয় পেয়ে তালগোল পাকিয়ে ফেলে। আপনি এই সুযোগটা গ্রহণ করেন। আমি চুপ করে রইলাম। লীলাবতী তাকিয়ে আছে আমার দিকে, তার চোখে সামান্য উত্তেজনাও নেই। তার তাকানোর ভঙ্গি, কথা বলার ভঙ্গি বলে দিচ্ছে সে তৈরি হয়ে এসেছে। মাস্টার সাহেব। জি। 13 ঘরের নামতা আপনার একটা অজুহাত। আমি একবার শুনলাম জৈতুরী ঠিকই বলল, 4 13 52। তারপরেও আপনি তাকে মারলেন, আপনার সমস্যাটা কি? আপনি নিজে কি 13 ঘরের নামতা জানেন? আমার তো ধারণা আপনি নিজেই জানেন না। বলতে বলতেই লীলাবতী হাত বাড়িয়ে টেবিলের উপরে রাখা বেতটা টেনে নিল এবং কঠিন গলায় বলল, বলুন 7 13 কত? এক্ষুনি বলুন। এক্ষুনি বলতে না পারলে কিন্তু আপনার সমস্যা আছে। আমি হতভম্ব হয়ে গেলাম, কি করছে এই মেয়ে? তার হাতে বেত, সে বেতটা দোলাচ্ছে। জৈতুরী কৈতরীকে পড়াবার সময় আমি যেভাবে বেত দোলাতাম, অবিকল সেইভাবে। লীলাবতী বলল, দেরি করবেন না, এক্ষুনি বলুন। 91। লীলাবতী হেসে ফেলে বলল, হয়েছে। আপনি কি ভেবেছিলেন আপনাকে মারব? লীলাবতী উঠে চলে গেল। আমার হতভম্ব ভাব কাটছে না, আমি বসে আছি। কখন যে জৈতুরী কৈতুরী এসেছে, মাথা দুলিয়ে পড়তে শুরু করেছে, আমার খেয়াল নেই। আমি ওদের দিকে তাকিয়ে বললাম, কেমন আছো তোমরা? 2 বোন অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। একবার নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করল। কৈতরীর চোখে তীব্র আতঙ্ক। আমি বুঝতে পারছি সে টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে জৈতরীর হাঁটু ধরেছে। আজ আমার শরীরটা ভালো না, আজ পড়াবো না। জৈতরী ক্ষীণ গলায় বলল, স্যার চলে যাব? হুম। আমি আমার জায়গায় বসে আছি, শুনতে পাচ্ছি মেয়ে দুটি মঞ্জু সাহেবের ঘরে ঢুকে বিরাট হইচই শুরু করেছে। 3 জন মিলে কোনো একটা খেলা বোধহয় খেলছে। মঞ্জু সাহেব অদ্ভুত ভাষায় কিছু বলছেন, মেয়ে দুটিও অদ্ভুত ভাষায় তার কথার জবাব দিচ্ছে। কিছুক্ষণ কান পেতে থেকে আমি অদ্ভুত ভাষার রহস্য উদ্ধার করলাম। মঞ্জু সাহেব বললেন, কিটোমরা কিটি কিটর, যার অর্থ তোমরা কি করো। জৈতরী বলল, মিজোটা কিটোরি, অর্থ হল মজা করি। বাচ্চা দুটি কি সুখেই না আছে। মঞ্জু সাহেব যে আনন্দ নিয়ে এদের সঙ্গে খেলছেন, আমি কোনোদিনও এত আনন্দ নিয়ে কারোর সঙ্গে খেলতে পারবো না।
খেলতে পারলে ভালো হতো। লীলাবতীকে বলতাম, টিটুমি কি তেমন এটাছ, তুমি কেমন আছো? সে বলতো, ভিটালো, ভালো। আমি বলতাম, বিটস, বসো। সে বলতো, কিটি কি টরেন, কি করেন? আমি বলতাম, আমি রাতে ভাত খেলাম না। রাগ করে খেলাম না তা না, ভাত না খাওয়ার পেছনে একটাই উদ্দেশ্য কাজ করছিল। কোনোভাবে লীলাবতীর কাছে খবর যাবে আমি ভাত খাইনি। সে আসবে আমার কাছে, আমাকে বলবে, আমার উপরে রাগ করে ভাত খাচ্ছেন না, এটা কেমন কথা, খেতে বসুন। লীলাবতী এলো না। আমি 3টা পর্যন্ত জেগে বসে রইলাম। সেই রাতে যথারীতি আবারও লীলাবতীকে স্বপ্নে দেখলাম। আমি ভাত খাচ্ছি, সে আমার সামনে বসে আছে, তার হাতে বেত, হাসি মুখে। আমি বললাম, তুমি বেত হাতে বসে আছো কেন? সে বলল, তুমি খাওয়া নিয়ে গন্ডগোল করবে আর আমি তোমার মাথায় বেতের বাড়ি দেব, বেশি করে ভাত নাও। আমি ভাত নিলাম। সে বলল, এখন আমাকে বলো জ্যোতি মেয়েটাকে, তুমি যতবার অসুস্থ হও ততবার জ্যোতিকে ডাকো। জ্যোতি আমার খালাতো বোন, ওর বিয়ে হয়ে গেছে। বিয়ে হোক বা কুমারী থাক, খবরদার আর কখনো জ্যোতির নাম মুখে আনবে না। আচ্ছা, যদি আবার কোনোদিন জ্যোতির নাম মুখে আনো, আমি কিন্তু বেত দিয়ে তোমাকে মারব। আমার যে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি সেটা বুঝতে পারছি। সুস্থ মাথার মানুষ রোজ রাতে একই ধরনের স্বপ্ন দেখবে না। স্বপ্ন ছাড়াও আমার অসুস্থতার আরও একটা লক্ষণ প্রকাশ পেয়েছে। দস্তয়েভস্কির ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের অনুবাদ এখন বন্ধ। আমি এখন খাতায় গুটি গুটি করে একটা শব্দই লিখি। শব্দটা লীলাবতী। পৃষ্ঠার পর পৃষ্ঠা এই জিনিস। আমার হাতে লেখা এক পৃষ্ঠায় থাকে 25 লাইন। প্রতি লাইনে লীলাবতী লেখা হয় 8 বার, অর্থাৎ পৃষ্ঠায় 200 বার করে এই নাম লেখা হচ্ছে। আমি 318 পৃষ্ঠা লিখে ফেলেছি। তার মানে এখন পর্যন্ত আমি 36,600 বার লিখলাম লীলাবতী। খারাপ কি? মালিক ভাই যদি শোনেন আমার এই অবস্থা, তিনি কি করবেন? প্রথমে কিছুক্ষণ হাসবেন, তার বিখ্যাত সাত ফাটানো হাসি। তারপর বলবেন, তোমার নাম বদলে মজনু রাখলে কেমন হয়? শোনো আনিস, জায়গির মাস্টারের সঙ্গে জায়গির বাড়ির মেয়ের প্রেম প্রায় 700 বাংলার বিষয়। এই বাংলায় এমন কোনো জায়গির শিক্ষক ছিলেন না যার সঙ্গে সেই বাড়ির কোনো মেয়ের প্রেম হয় নাই। অন্য কিছু কি করা যায় না? নতুন কিছু করো। সবচেয়ে ভালো হয় এই লাইনটা যদি ছেড়ে দাও। তোমার ক্ষমতা আছে, ক্ষমতা ব্যবহার করো। একমাত্র মালিক ভাই বলেছেন আমার ক্ষমতা আছে। আমি জানি যে ক্ষমতা আছে সেই ক্ষমতা নিম্ন শ্রেণীর ক্ষমতা। এই ক্ষমতার সবচেয়ে বড় প্রকাশ লীলাবতী লিখে পাতা ভরানোতে সীমাবদ্ধ। কোনো বানান ভুল হবে না, লাইন সোজা হবে, প্রতি পৃষ্ঠায় 200 বার করে লেখা হবে, অক্ষরগুলিও হবে সুন্দর। এর বেশি ক্ষমতা আমার নেই, তবে এই ক্ষমতাও অগ্রাহ্য করার মতো না। ভিটা বাড়িতে লিচু গাছ লাগানো নিষেধ। যে ভিটাতে ফলবান লিচু বৃক্ষ থাকে সেই ভিটা জনশূন্য হয়, এই প্রবাদ আছে। তারপরেও শহরবাড়ির সামনে সিদ্দিকুর রহমান 2টি লিচু গাছ লাগিয়েছেন। 10 বছরেই গাছ দুটি বিশাল আকৃতি নিয়েছে। গত 3 বছর থেকে ফল দিচ্ছে। বৈশাখে গাছ দুটি টকটকে লাল হয়ে যায়, দূর থেকে মনে হয় গাছে আগুন ধরে গেছে। সিদ্দিকুর রহমান হুকুম দিয়েছেন গাছের লিচু গাছেই থাকবে, কারোর লিচু খেতে ইচ্ছা হলে সে গাছ থেকে ছিঁড়ে নিয়ে খাবে। গত বছর সিদ্দিকুর রহমান লিচুতলা বাঁধিয়ে দিয়েছেন। হঠাৎ হঠাৎ তিনি এখানে এসে বসেন। তার বসার সময়ের কোনো ঠিক ঠিকানা নেই বলেই লিচুতলা সবসময় ঝকঝকে রাখা হয়। বাঁধানো অংশে একটা শুকনো পাতাও পড়ে থাকে না। মঞ্জু লিচুতলায় বসে আছেন, তার সামনে জয়তরী। দুজন গভীর মনোযোগে সাপলুডু খেলছে। কৈতরী বসে আছে মঞ্জুর গায়ের সঙ্গে পা লাগিয়ে। সাপলুডু খেলা জটিল আকার ধারণ করেছে। দুটি গুটি পাশাপাশি যাচ্ছে। জৈতরী সাপের মুখে পড়ে পিছিয়ে পড়েছিল।
কিছুক্ষণ আগে সিঁড়ি পেয়েছে। বাজির খেলা হচ্ছে। বাজির পরিমাণ সামান্য না, 1 টাকা। জৈতুরীর কাছে টাকা নেই। সে বলেছে সে যদি হারে তবে টাকাটা দেবে ঈদের পরে। ঈদে সে সালামি পায়, সালামির টাকা থেকে দেবে। মঞ্জু এই শর্তে রাজি আছেন। কৈতরী বোনের গুটি চালানো কঠিন চোখে লক্ষ্য করছে। জৈতুরীর নাকি চোরামি করার অভ্যাস আছে। 4 উঠলে সে 5 চেলে গুটিকে সিঁড়ির মুখে নিয়ে যায়। কৈতরীর কঠিন চোখের সামনে জৈতুরী এই সুযোগ পাচ্ছে না। 2টি গুটি এখন 99 ঘরে আটকে আছে। 1 না উঠলে খেলা যেতে যাবে না। যার আগে উঠবে সেই জিতবে। মঞ্জু প্রতিবারই দোয়া দুরুদ পরে ফু দিয়ে দান দিচ্ছেন, লাভ হচ্ছে না। খেলার এই পর্যায়ে মঞ্জু বললেন, আমি আর টেনশন নিতে পারছি না। একটা কাজ করলে কেমন হয়? এসো লটারি করি। একটা কাগজে তোমার নাম লেখা থাকবে, একটাতে থাকবে আমার নাম। কৈতরী কাগজ টানবে, যার নাম উঠবে সেই জিতবে। জৈতুরী রাজি আছ? জৈতুরী বলল, যাও তাহলে কাগজ কলম নিয়ে আসো। আমার লটারির ভাগ্য অবশ্যই খুব ভালো। আমার জিতে যাওয়ার কথা। তার উপর আজ রবিবার। রবিবারে কি হয়? রবিবার হলো আমার জন্মবার। জন্মবারে মানুষের ভাগ্য থাকে সবচেয়ে ভালো। আমি যে জিতব এটা নিয়েও আমি এখন বাজি রাখতে পারি। লুডুর বাজিতে জৈতুরী জিতল। মঞ্জুর এমন মন খারাপ হলো যে জৈতুরীর মন খারাপ হয়ে গেল। এত বড় মানুষ, কিন্তু কি ছেলে মানুষ। বাজিতে হেরে কাদো কাদো মুখ হয়ে গেছে। জৈতুরীর ইচ্ছা করছে 1 টাকার নোটটা ফেরত দিয়ে দেয়। মঞ্জু বললেন, আরেক দান খেলবে? এইবার 2 টাকা বাজি। তুমি হারলে এখন দিবে 1 টাকা, বাকি 1 টাকা দিবে ঈদের দিন। ঈদ পর্যন্ত আপনি থাকবেন না? না থাকলেও ঈদের দিন টাকা নিয়ে আসব। দ্বিতীয় দফায় খেলা শুরু করার আগেই বধূ এসে খবর দিল, চাচাজি আপনারে ডাকে। জৈতুরী এবং কৈতরী 2 বোনের মুখ একসঙ্গে কালো হয়ে গেল। বাবার ভয়ে এরা সবসময় অস্থির হয়ে থাকে। সিদ্দিকুর রহমান পুকুর ঘাটে বসেছিলেন। তার পেছনে লোকমান ছাতা ধরে আছে। আকাশ মেঘলা, ছাতা ধরার প্রয়োজন নাই। এই সত্য লোকমানও জানে। তারপরেও সে ছাতা ধরে আছে। এমনভাবে ধরেছে যেন সত্যি সত্যি রোদ আটকাচ্ছে। সিদ্দিকুর রহমান উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, মঞ্জু, মঞ্জু, তুমি সোনালু গাছ চেনো? মঞ্জু বললেন, জি না। চলো তোমাকে গাছ দেখায় আনি। সোনালু গাছ দেখার চেয়ে জৈতুরী কৈতুরীর সঙ্গে লুডো খেলতে পারলে মঞ্জুর ভালো লাগত। তার মতে গাছপালা আয়োজন করে দেখার কিছু না। মানুষটা এমন যে মুখের উপর না করা যায় না। মেজাজি মানুষ। ছেলেকে তালা বন্ধ করে রেখে দিয়েছে। কারোর তাতে কিছু যাচ্ছে আসছে এমনও মনে হচ্ছে না। সবাই এমন ভাব করছে যেন এটা কোনো বিষয় না। কারোর কাছে যখন বিষয় না, তখন মঞ্জুর কাছেও বিষয় না। সে এই কারণেই মহানন্দের লুডো খেলে বেড়াচ্ছে। সিদ্দিকুর রহমান বললেন, হলুদ রঙের লতানো ফুল হয়, চৈত্র মাসে ফুল ফোটে। তখন মনে হয় হলুদ চুলের কোনো মেয়ে চুল ছেড়ে দাঁড়িয়ে আছে। আমার খুবই পছন্দের গাছ। তোমার কি কোনো পছন্দের গাছ আছে? জি না, সব গাছ আমার কাছে একরকম মনে হয়, ডালপালা, পাতা। বট গাছও আমার পছন্দ, তবে সব বট না, মহাবট। মহাবট কোনটা? বট গাছেরও নানান রকম ফের আছে। মহাবট দেখার জিনিস। কালীগঞ্জে একটা মহাবট আছে। আমি যখন দেখতে গিয়েছিলাম তখন দেখেছি 118টা ঝুড়ি। আপনি বসে বসে ঝুড়ি গুনেছেন? বসে বসে গুনি নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনেছে। গাছ ভর্তি হরিয়াল পাখির আস্তানা। হরিয়াল পাখি চেনো? জি না। হরিয়াল পাখি বটের ফল ছাড়া কিছু খায় না। সব পাখি মাংসাশী, শুধু হরিয়াল নিরামিষ পাখি। এই পাখি ফল ছাড়া কিছু খায় না বলে এর মাংস অতি স্বাদু।
তুমি হরিয়ালের মাংস খেয়েছ? জি না। আচ্ছা, তোমাকে হরিয়ালের মাংস খাবার ব্যবস্থা করব। আপনার সোনালু গাছ আর কত দূরে? এই তো এসে গেছে। মঞ্জু প্রায় বলেই ফেলেছিল, এত দূর এসে গাছ দেখে পোষায় না। কথা মুখে আটকে গেল। সোনালু গাছ দেখা যাচ্ছে, পাশাপাশি 3টা গাছ। গাছের গা ঘেঁষে যাচ্ছে নদীর পানি। নদীর নাম ভোমরা। শীতের সময় পানি থাকে না, বর্ষায় পানি হয়। সেই পানি থাকে ভাদ্র পর্যন্ত। মঞ্জু বৃক্ষপ্রেমিক কিংবা প্রকৃতিপ্রেমিক কোনোটাই না, তারপরেও মুখ দিয়ে বের হয়ে গেল, বাহ। সিদ্দিকুর রহমান বললেন, জায়গাটা তোমার পছন্দ হয়েছে? অবশ্যই, অবশ্যই পছন্দ হয়েছে। সিদ্দিকুর রহমান বললেন, আমি বলেছিলাম তোমাকে সামান্য সম্মান করতে চাই, মনে আছে না? জি মনে আছে। এই জায়গাটা আমার, 3 বিঘার মতো জমি। জমিটা আমি তোমাকে লিখে দিতে চাই, যদি তোমার আপত্তি না থাকে। মঞ্জু হতভম্ব গলায় বললেন, কি বলেন এইসব? সিদ্দিকুর রহমান বললেন, আমি এখন চলে যাব, তুমি একা কিছুক্ষণ থাকো, দেখো কেমন লাগে। দুপুর 1টার সময় ভোমরা ব্রিজের উপর দিয়ে ট্রেন যাবে, অতি সুন্দর দৃশ্য। মঞ্জুর চোখ থেকে হতভম্ব ভাব এখনো দূর হয়নি। সিদ্দিকুর রহমান মানুষটাই বিচিত্র প্রকৃতির, এটা ঠিক আছে। যত বিচিত্রই হোক, কোনো মানুষই নিতান্ত অপরিচিত একজনকে 3 বিঘা জমি দিয়ে দেয় না। সিদ্দিকুর রহমান ডাকলেন, নিরঞ্জন আছো? সোনালু গাছের আড়াল থেকে নিরঞ্জন বের হয়ে এলো। ধুতি লুঙ্গির মতো করে পরা খালি গায়ের একজন বয়স্ক মানুষ, মাথার চুল সবই পাকা। সে বের হয়ে হাত জোর করে আছে। নিরঞ্জন। যে আজ্ঞে। মঞ্জুকে জায়গা দেখাও, সীমানা কোণ পর্যন্ত বুঝাইয়া বলো। যে আজ্ঞে। রান্নাবান্না করেছ না? নিরঞ্জন হ্যাসূচক মাথা নাড়ল। সিদ্দিকুর রহমান বললেন, অতিথি রেখে গেলাম, যত্ন করে খাওয়াবে। নিরঞ্জন আবারও হ্যাসূচক মাথা নাড়ল। সে এখনো জোরহাত করে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি মাটির দিকে। সিদ্দিকুর রহমান নদীর পার ঘেঁষে হাঁটছেন। তিনি কোথায় যাবেন সেটা লোকমান ধরার চেষ্টা করছে। হয়তো তিনি নদী পার হবেন। নদী পার হবার সাঁকো অনেক দূরে। কোনো কোনো দিন উনার হাঁটতে ভালো লাগে, আজকে সেরকম একটা দিন। তিনি দ্রুত হাঁটছেন, এত দ্রুত যে লোকমান তাল মিলিয়ে আসতে পারছে না, মাঝে মাঝেই পিছিয়ে পড়ছে। লোকমান। জি। মঞ্জু মানুষটা কেমন বলো দেখি? ভালো। কি কারণে ভালো? লোকমান জবাব দিতে পারল না। চাচাজি মাঝে মধ্যেই এমন সব প্রশ্ন করেন যার জবাব দেয়া যায় না, অথচ তিনি জবাব শোনার জন্য অপেক্ষা করেন। কেন ভালো বলতে পারল না? যে না, মানুষটার মধ্যে মায়া বেশি। সে জৈতুরি কৈতুরিকে কেমন মায়া করে দেখো নাই? জি দেখেছি। পশু পাখির মধ্যে কি মায়া আছে লোকমান? জি আছে। সামান্য ভুল বলেছ, পশুর মধ্যে মায়া আছে, পাখির মধ্যে নাই। পাখি মায়ার বশ হয় না, পশু হয়। ঠিক বলেছি? জি। এইখানে একটা কথা কিন্তু আছে লোকমান, মানুষ মায়া দিয়ে পশু বশ করার চেষ্টা করেছে, পাখি বশের চেষ্টা কখনো করে নাই। কেন করে নাই জানো? যে না, পশুর কাছ থেকে মানুষ উপকার পায়, পাখির কাছ থেকে পায় না। পাখির কাছ থেকে উপকার পাওয়া গেলে মানুষ পাখি বশ করার চেষ্টা নিত। এখন বুঝেছ? জি। এখন বলো, মঞ্জু নামের লোকটাকে আমি জমি দিতেছি কেন? জানি না। আমি মায়া দিয়ে লোকটাকে বশ করার চেষ্টা নিতেছি। আমার নিজের মধ্যে কিন্তু মায়া নাই, তারপরেও আমি মায়ার খেলা খেলি। কেন খেলি জানো? জি না। মায়ের খেলা বড় মজার খেলা, এই জন্যে খেলি। আরেকটা মজার খেলা হলো ঘৃণার খেলা। এই খেলাটা আমি আমার ছেলের সঙ্গে খেলতেছি। নদী পারাপারের সাঁকো এসে গেছে। সিদ্দিকুর রহমান সাঁকোর গোড়ায় দাঁড়িয়ে আছেন।
সাঁকো পার হবেন কি হবেন না এই সিদ্ধান্ত নিতে পারছেন না। তার মাথার উপর চিল উড়াউড়ি করছে। তিনি এখন আগ্রহ নিয়ে চিলের উড়াউড়ি দেখছেন। লোকমান, জি। আমি সিদ্ধান্ত নিয়েছি পাখি বশ করার চেষ্টা নিব। ভালো হবে না? জি, ভালো হবে। গৈরার ভিটায় রোজ একবেলা ধান ছিটাইয়া দিবা, যেন পাখি এসে ধান খেতে পারে। প্রতিদিন একটা বিশেষ সময়ে আধমন ধান। জি আচ্ছা। আজ কি বার? রবিবার। শুক্রবার থেকে শুরু করবা। জি আচ্ছা। ধান ছিটাইয়া দিয়ে চলে আসবা, কেউ থাকবা না। গরু ছাগল ধান খাইয়া ফেলব। কাঁটাতারের বেড়া থাকবে, গরু ছাগল ঢুকবে না। জি আচ্ছা। চলো গৈরার ভিটার দিকে যাই। সিদ্দিকুর রহমান হাঁটতে শুরু করেছেন। লোকমান চিন্তিত বোধ করছে। গৈরার ভিটার মতো এত বড় এলাকায় কাঁটাতার দিয়ে বেড়া দেওয়া অতি কঠিন কাজ। 1-2 দিনের কাজ না। কাঁটাতার আনতে ময়মনসিংহ যেতে হবে, খুঁটি পুঁততে হবে, বিরাট ঝামেলা। গৈরার ভিটায় এসে লোকমান ধাক্কার মতো খেল। অনেক লোকজন সেখানে খুঁটি পোতার কাজ করছে, কাঁটাতার লাগাচ্ছে। সিদ্দিকুর রহমানকে দেখে হেডমিস্ত্রি রশিদ এগিয়ে এলো। সিদ্দিকুর রহমান বললেন, শুক্রবারের মধ্যে কাজ শেষ হবে না? রশিদ বলল, অবশ্যই। লোকমানের মনটা খারাপ হয়েছে, বেশ খারাপ। এমন বিশাল কর্মকাণ্ড, অথচ সে কিছুই জানে না। মঞ্জু দুপুরে খুব আরাম করে খেয়েছেন। সবই নিরামিষ, বেগুন ভাজি, শাক, আলু ভর্তা, ডাল। প্রতিটি খাবারই অতি সুস্বাদু। মঞ্জু বললেন, নিরঞ্জন ভাই, আপনি কি দ্রৌপদী বলে কারো নাম শুনেছেন? নিরঞ্জন না সূচক মাথা নাড়ল। মঞ্জু বললেন, দ্রৌপদী ছিল এই পৃথিবীর সেরা রাঁধুনি। আপনার রান্না খেয়ে বুঝেছি সে আপনার দাসী হবার যোগ্যও না। বুঝেছেন আমার কথা? আপনি আমার কথায় কিছুই বোঝেন নাই। যাই হোক, না বুঝলে নাই। আপনার কাছে আমি রান্না শিখব, বুঝেছেন? প্রতিদিন আমি আসব। একটা করে আইটেম আমাকে শেখাবেন, পারবেন না? প্রথম শেখাবেন আলু ভর্তা। এইটাই মনে হয় সবচেয়ে সোজা। সোজাটা দিয়েই শুরু হোক, ঠিক আছে? আপনার কাছে সব রান্না শিখে আমি একটা ভাতের হোটেল দিব। হোটেলের নাম দিব নিরঞ্জনের ভাতের হোটেল, ঠিক আছে? আপনি কি মাছ মাংস রাঁধতে পারেন না? পারি। কাল মাছ খাওয়াবেন, পারবেন না? কাল আমি দুজন অতিথি নিয়ে আসব, জৈতরি কৈতরি, ঠিক আছে? সকালবেলা 2 জনকে নিয়ে চলে আসব, সন্ধ্যাবেলা যাব, নদীর পাড়ে বসে লুডো খেলব। জৈতরি কৈতরি এই 2 জনকে চিনেন? না। সিদ্দিক সাহেবের 2 মেয়ে। এমন লক্ষ্মী মেয়ে আমি আমার জীবনে দেখি নাই, দেখব বলেও মনে হয় না। আর না দেখাই ভালো। ভালো জিনিস কম দেখতে হয়, ভালো জিনিস বেশি দেখলে ভালোর মান থাকে না। নিরঞ্জন বললেন, মঞ্জু বললেন, আপনি হু ছাড়া আর কিছু বলতে পারেন না? নিরঞ্জন জবাব দিল না। মঞ্জু বলল, করেন কি আপনি? এইখানে একা থাকেন? বউ ছেলে মেয়ে নাই? আছে। তাহলে একা থাকেন কেন? নিরঞ্জন ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আমি পতিত হয়েছে, আমার জাত গেছে, আমারে সমাজ থেকে বাইর করে দিছে, এই জন্য একলা থাকি। বড় সাহেব আমারে পালে। পতিত হয়েছেন কেন? বড় সাহেবের জন্য একদিন গোমাংস রান্না করেছিলাম, এই জন্যে পতিত হইছে। বলেন কি, শুধু রান্না করার জন্য সমাজ থেকে বের করে দিয়েছে? খেয়ে দেখেননি? আমি নিরামিষ ছাড়া কিছু খাই না। মঞ্জুর মন মায়ায় ভরে গেল। আহা বেচারা, তার জন্য কিছু করা উচিত। জৈতরে দুপুরে খায়নি, সে খুবই মন খারাপ করেছে।
কারণ মঞ্জু মামা লুডো খেলা নিয়ে একটা অন্যায় করেছেন। ইচ্ছা করে বাজিতে হেরে জৈতরীকে জিতিয়ে দিয়েছেন। লটারির 2টা কাগজেই জৈতরীর নাম লিখেছেন। সে কাগজ দেখে টের পেয়েছে জৈতরী এভাবে বাজি জিততে চায়নি। জৈতরী ঠিক করেছে সে আর কোনোদিনই মঞ্জু মামার সঙ্গে কথা বলবে না। বড় পীর সাহেবের কসম, কথা বন্ধ। জৈতরী জানে সবচেয়ে কঠিন কসম বড় পীর সাহেবের কসম। এই কসম ভাঙা মানেই মৃত্যু। কিছুক্ষণ পরেই জৈতরীর মনে হলো সে একটা ভুল করে ফেলেছে, বড় ভুল। মঞ্জু মামার সঙ্গে কথা না বলে সে থাকতে পারবে না। তাকে যা করতে হবে তা হলো কসম ভাঙানোর ব্যবস্থা। এক এক কসম এক একভাবে ভাঙাতে হয়। শুধু আল্লাহর নামে যে কসম সেটা ভাঙাতে কিছু করতে হয় না। আল্লাহ পাক কসম ভাঙলে রাগ করেন না। নাপাক অবস্থায় আল্লাহর নাম নেওয়া যায়, কিন্তু বড় পীর সাহেবের নাম নেওয়া যায় না। জৈতরী মন খারাপ করে ঘুরছে। পীর সাহেবের নামের কসম ভাঙানোর উপায় বের করতে পারছে না। এইসব জিনিস সবচেয়ে ভালো জানেন মা। তাকে আজ কিছু জিজ্ঞেস করা যাবে না। তার মাথা আজ অতিরিক্ত গরম। যখন তার মাথা অতিরিক্ত গরম থাকে তখন তিনি কাউকে চিনতে পারেন না। আজ জৈতরী কয়েকবার তার ঘরের সামনে দিয়ে গিয়েছে। তিনি জৈতরীকে চিনতে পারেননি। এই বিষয় নিয়ে সে নতুন বউকেও জিজ্ঞেস করতে পারে। পরিবানু নামের এই মেয়েটা নিশ্চয়ই কসম ভাঙার বিষয় জানে। সমস্যা একটাই, নতুন বউয়ের সঙ্গে তার এখনো কোনো কথা হয়নি। জৈতরী আঁক বাড়িয়ে কারোর সঙ্গে কথা বলে না। পরিবানুও মনে হয় তার মতো, সেও আঁক বাড়িয়ে কথা বলে না। বেশিরভাগ সময় নিজের ঘরে বসে থাকে, ঘরের ভেতর হাঁটাহাঁটি করে। জৈতরী দেখেছে হাঁটাহাঁটির সময় এই মেয়ে নিজের মনে কথা বলে, বিড়বিড় করে কথা। জৈতরীর সঙ্গে এখানেও তার মিল আছে। জৈতরীও নিজের মনে কথা বলে। পরিবানু খাটে পা ঝুলিয়ে বসেছিল। তার ঘরের দরজা খোলা। খোলা দরজা দিয়ে রোদ এসে পড়েছে পরিবানুর গায়ে। অন্ধকার ঘরে পরিবানুর গায়ে রোদ পড়ার কারণে ঝলমল করছে। বারান্দা থেকে এই দৃশ্য দেখে জৈতরীর এত ভালো লাগলো যে সে ঘরে ঢুকে পড়ল। পরিবানু বলল, জৈতরী কিছু বলবে? জৈতরী বলল, না। পরিবানু বলল, তোমার সঙ্গে আমার আলাপ পরিচয় হয় নাই। মন এত খারাপ থাকে, কারো সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না। তুমি কিছু মনে নিও না। আসো আমার পাশে বসো, দুইজনে কিছুক্ষণ গল্প করি। জৈতরী খাটে উঠে বসল। পরিবানু বলল, তোমার মতো সুন্দরী মেয়ে আমি আমার জীবনে দেখি নাই। তুমি যখন শাড়ি পরা ধরবে তখন তোমাকে নিয়ে আমি একটা গীত বাঁধব। জৈতরী বলল, তুমি গীত বাঁধতে জানো? পরিবানু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, জানি, গীত বাঁধতে জানি, গাইতেও জানি। সবেরই অবশ্যই মিথ্যা করে বলি আমি কিছু জানি না। মিথ্যা বলো কেন? নিজেরে আড়াল রাখার জন্য মিথ্যা বলি। মেয়ে ছেলেদের নিজেদের আড়াল রাখার জন্য অনেক কিছু করতে হয়। তুমি নিজেও করো, করো না? জৈতরী হ্যাসূচক মাথা নাড়ল। পরিবানুকে তার সামান্য পছন্দ হতে শুরু করেছে। জৈতরী বলল, আমি বড় পীর সাহেবের নামে কসম কাটছি, এখন কসম ভাঙব। আমার কি করা লাগবে তুমি জানো? জানি। জানলে বলো। বড় পীর সাহেবের উপরে যিনি তার নামে কসম ভাঙতে হবে। বড় পীর সাহেবের উপরে আছেন আমাদের নবী করিম, তার নামে কসম ভাঙবা। কি নিয়ে কসম কাটছিলা? জৈতরী কসমের ব্যাপারটা ব্যাখ্যা করল। ব্যাখ্যা করতে গিয়ে লক্ষ্য করল কথা বলতে তার ভালো লাগছে। শুধু যে ভালো লাগছে তা না, যতই কথা বলছে পরিবানু মেয়েটাকে তার ততই ভালো লাগছে। পরিবানু বলল, তুমি কি মঞ্জু নামের মানুষটারে খুব ভালো পাও? খুব বেশি ভালো পাও? তোমার একটা উপদেশ দেই, মন দিয়ে শোনো। নিকটাত্মীয়ের বাইরে কোনো পুরুষ মানুষে মেয়েদের বেশি ভালো পাওয়া উচিত না। জৈতরী বলল, উচিত না কেন? মেয়ে ছেলের মন অন্যরকম। মেয়ে ছেলে সবসময় ভালো যারে পায় তারা নিয়ে সংসার করতে চায়। তুমি যখন আরেকটু বড় হইবা তখন বুঝবা, এখন বুঝবা না। তুমি বড় পীর সাহেবের নামে কসম কাটছ, মঞ্জু নামের মানুষটার সাথে কথা বলবা না। কসম না ভাঙাই ভালো,
কসম ভাঙ্গাইবা না। পরিবাণু পা দোলাচ্ছে। তার আচার আচরণ স্বাভাবিক। সে কথা বলার সময় জৈতুরীর দিকে তাকাচ্ছেও না। কথা বলছে সহজ স্বাভাবিক গলায়, অথচ এমনভাবে কথা বলছে যেন সে সবই জানে। জৈতুরী, আমার কথায় তুমি কিছু মনে নিও না। আমার মন মেজাজ ভালো না, কখন কি বলি তার নাই ঠিক। পরিবাণু চোখ মুছল। সহজ স্বাভাবিকভাবে যে মেয়ে কথা বলছিল, মুহূর্তেই তার চোখে পানি। জৈতুরী অবাক হয়ে তাকিয়ে আছে। পরিবাণু চোখ মুছে হেসে ফেলে বলল, ক্ষণেকে চোখে পানি, ক্ষণেকে হাসি, সেই কন্যা হয় রাক্ষস রাশি। সিদ্দিকুর রহমান আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। নানান ধরনের পাখি ধান খাচ্ছে। কাক, শালিক, কবুতর, টুনটুনি, সাতরা পাখি। গ্রামাঞ্চলে কাক থাকে না। এই দুই দাঁড় কাক কোত্থেকে এসেছে? তিনি আগ্রহ নিয়ে কাক দুটিকে দেখছেন। সাধারণ কাকের দ্বিগুণ আয়তন, চোখ টকটকে লাল। পাখি সমাজ এই দুজনকে সমীহের চোখে দেখছে। কাক দুটির উপর দিয়ে বিকট শব্দ করে অচেনা একটি পাখি উড়ে গেল। কাক দুটি নড়ল না, আবার ঘাড় কাত করে দেখারও চেষ্টা করল না কি হচ্ছে। পাখির সংখ্যা গুনতে পারলে ভালো হতো। দিন দিন পাখির সংখ্যা বাড়ে না কমে এটা দেখা যেত। একজন কাউকে কি রেখে দেবেন যার কাজ হবে দিনে 3 বার পাখি গোনা? সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যায় আরেকবার। লোকমান সুলেমান 2 ভাই তার সঙ্গে আছে। তাদের চোখে মুখে কোনো পরিবর্তন নেই। বিশাল একটা জংলা কাঁটাতার দিয়ে ঘেরা হয়েছে। সেখানে ধান ছড়ানো হচ্ছে। পাখি এসে সেই ধান খাচ্ছে। এই বিষয়গুলি তাদেরকে স্পর্শ করছে না। ধান ছড়ালে পাখি খাবে, এর মধ্যে আশ্চর্যের কিছু নাই। এই দৃশ্য আয়োজন করে দেখারও কিছু নাই। সুলেমান, জি চাচাজি। একটা জিনিসকে লক্ষ্য করেছ? পাখি যখন ধান খায় সে কোনো শব্দ করে না, ডাকাডাকি নাই, ক্যাচকাচানি নাই। সুলেমান লক্ষ্য করেনি, তারপরেও সে হ্যাসূচক মাথা নাড়ল। আমি কিছুক্ষণ একা একা জঙ্গলে হাঁটাহাঁটি করব, তোমরা দুজন বাইরে অপেক্ষা করো। 2 ভাই মুখ চাওয়াচাই করছে। উনাকে একা রেখে তাদের ঘরে যাবার কোনো ইচ্ছা নেই। এই কথাটা বলার সাহসও পাচ্ছে না। সিদ্দিকুর রহমান বললেন, দাঁড়িয়ে আছো কেন? যাও, কাঁটাতারের বাইরে থাকো। আমি না ডাকলে ভিতরে ঢুকবে না। তিনি বনের ভেতর ঢুকে গেলেন। সাপখোপের ব্যাপার এখন থাকবে না। শীতের সময় সাপ গর্তে ঢুকে এক ঘুমে সময় পার করে দেয়। এক এক প্রাণী জগতের জন্যে এক এক ব্যবস্থা। সব ব্যবস্থার পিছনে সূক্ষ্ম কোনো হিসাব আছে। এই হিসাব সবার বোঝার বিষয় না। তিনি অন্যমনস্ক ভঙ্গিতে হাঁটছেন। নজর করে কিছু দেখছেন না, আবার সব কিছুই দেখছেন। জঙ্গলের মাঝখানে বড়সড় ডোবার দেখা পেলেন। ডোবায় রোদ পড়েছে, ঝিলমিল করছে ডোবার পানি। পানিও পরিষ্কার। তার কাছে মনে হলো এত পরিষ্কার পানি তিনি অনেকদিন দেখেননি। ডোবাটাকে আরো বড় করলে কেমন হয়? দিঘি হবে না, ঝিলের মতো হবে। এই ঝিল বনের ভেতর দিয়ে সাপের মতো এঁকে বেঁকে যাবে। তার গরম লাগছে, বনের ভ্যাপসা গরম। তিনি গায়ের পাঞ্জাবি খুললেন। হঠাৎ মনে হলো, শুধু পাঞ্জাবি কেন খুলবেন? কেন সম্পূর্ণ নগ্ন হবেন না? আব্রুর জন্যেই তো পোশাক। এখন তার আব্রু ঘন বন। এই বনে দ্বিতীয় কেউ ঢুকবে না। নগ্ন হবার চিন্তাটা বাদ দিলেন। সব চিন্তাকে প্রশ্রয় দিতে নাই। শুধুমাত্র মস্তিষ্ক বিকৃত মানুষই সকল চিন্তাকে প্রশ্রয় দেয়। তার মাথার উপর দিয়ে ট্যা ট্যা করে এক ঝাঁক টিয়া পাখি উড়ে গেল। তিনি মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন। এই বনে নিশ্চয়ই প্রচুর টিয়া পাখি বাস করে। তার মনে হলো, বনের নাম টিয়া বন দিলে কেমন হয়? লীলাবতীকে একবার এনে বন দেখাতে হবে। সেটা কি আজই দেখাবেন নাকি আরো কিছু পরে? লীলা চলে যাবার প্রস্তুতি নিয়ে নিয়েছে। যে কোনো একদিন সে বলবে, আমি আজ দুপুরের গাড়িতে যাব। তখন তাকে নিয়ে যেতে হবে। পশু পাখি আটকে রাখা যায়, মানুষ আটকে রাখা যায় না। শব্দ করে ঝোপঝাড় নাড়িয়ে কোনো একটা জন্তু ছুটে গেল। বন বিড়াল হতে পারে, আবার খরগোশও হতে পারে। বনের পশু যা আছে
কাঁটাতারের বেড়ায় আটকা পড়েছে। এটা মন্দ কি? এই বনে কি কি পশু আছে তার একটা হিসাব থাকলে ভালো হতো। তিনি ডোবার পানিতে নামলেন। পানি ঠান্ডা হবে ভেবেছিলেন। পানি ঠান্ডা না, যথেষ্টই গরম। পানিতে সপ সপ শব্দ তুলে হাঁটতে তার ভালো লাগছে। লীলাবতী মঞ্জুর সামনে দাঁড়িয়ে আছে। লীলাবতীর চোখে কৌতূহল, ঠোঁটের ফাঁকে চাপা হাসি। মঞ্জু মামার কর্মকাণ্ডে না হেসে উপায় নেই। একদল মানুষ আছে যাদের বয়স বাড়ে না, মঞ্জু মামা সেই দলের। মঞ্জু অতি আগ্রহে পাথরে ঝিনুক ঘষছেন। তাকে দেখে মনে হচ্ছে কাজটা করে তিনি খুব মজা পাচ্ছেন। মামা কি করছ? মঞ্জু চোখ না তুলেই বললেন, ঝিনুকের ছুরি বানাচ্ছে। ঝিনুকের ছুরি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধারালো ছুরি, ব্লেডের চেয়ে ধার। ধারালো ছুরি দিয়ে কি করা হবে? ছুরি বানানো শেষ হোক, তারপর দেখবি কি করা হবে। লীলাবতী পাশে বসতে বসতে বলল, তোমার সঙ্গে কিছু কথা ছিল মামা, এখন কি বলা যাবে? জরুরি কথা? খুবই জরুরি। তাহলে বলে ফেল। ঝিনুকের ঘষাঘষি বন্ধ রাখো, তারপর বলি। তোর যা বলার এই ঘষাঘষি শব্দের মধ্যেই বলতে হবে। আমি কাজ বন্ধ করব না। তোর এমন কোনো জরুরি কথা আমার সঙ্গে নেই যে কাজ বন্ধ করে শুনতে হবে। তুমি এইখানেই থেকে যাবে এমন পরিকল্পনা কি নিয়েছ? না। বাবা তোমাকে নাকি জমি দিয়েছেন? রোজ নাকি তুমি তোমার জমিতে বসে থাকো? আমি আমার নিজের জমিতে বসে থাকি, অন্যের জমিতে তো বসে থাকি না। আমি আমার নিজের জমি দেখভাল করব, এটাই কি স্বাভাবিক না? মামা তুমি কি বুঝতে পারছ, বাবা চেষ্টা করছেন তোমাকে এখানে আটকে ফেলতে। আমাকে আটকে ফেলে তার লাভ কি? লীলাবতী শীতল গলায় বলল, বাবার আসল চেষ্টা আমাকে আটকানো, তোমাকে দিয়ে শুরু। মঞ্জু কাজ বন্ধ করে লীলাবতীর দিকে তাকালেন। তার কাছে মনে হলো এখানে এসে মেয়েটা আরো সুন্দর হয়ে গেছে। সৌন্দর্য জায়গা নির্ভর। যে মেয়েকে মরুভূমিতে সুন্দর লাগে সেই মেয়েকে পানির দেশে সুন্দর লাগবে না। লীলাবতী বলল, বাবা অতি বুদ্ধিমান মানুষদের একজন। তিনি আমাকে এই অঞ্চলে আটকাবার জন্যে সুন্দর সুন্দর বুদ্ধি বের করছেন। তিনি তার ছেলের বিয়ে দিলেন, তারপর সেই ছেলেকে তালাবন্ধ করে রাখলেন, যাতে বাড়িতে বড় ধরনের ঝামেলা তৈরি হয়। আমি যেন বাড়ি ছেড়ে চলে যাবার কথা ভাবতে না পারি। কোনো বাবা যদি তার মেয়েকে নিজের কাছে রাখতে চায় তাতে দোষ কি? তাতে কোনো দোষ নেই, কিন্তু কৌশল খাটানোটা দোষ। লীলা উঠে দাঁড়ালো। মঞ্জু বললেন, আমার জন্য চা পাঠিয়ে দে। লীলা বলল, চা পাঠাচ্ছে। মামা তুমি তৈরি থেকো, আমি কিন্তু যে কোনো দিন 1 ঘন্টার নোটিশে রওনা হব। মাসুদকে জেলখানা থেকে উদ্ধার করে তারপর তো যাবি। উদ্ধারের ব্যবস্থা তার স্ত্রী করবে। পরি মেয়েটাও অত্যন্ত বুদ্ধিমতী, ও জানে কখন কি করতে হয়। তোমার 2 অ্যাসিস্ট্যান্ট কোথায়, কই আর জয়ী? ওদের কাজে পাঠিয়েছে, বড় সাইজের ঝিনুক আনতে গেছে। মামা তুমি সুখে আছো? আমি সুখে থাকলে তোর কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। মঞ্জু বিরক্ত গলায় বললেন, সুখী মানুষ দেখতে তোর যদি খারাপ লাগে, যা একজন অসুখী মানুষ দেখে যা। লিচুতলায় চলে যা, কুজা মাস্টার মুখ ভোতা করে বসে আছে। এখন মনে হয় মাথাও খারাপ হয়ে গেছে, বিড়বিড় করে নিজের সঙ্গে কথা বলে। আনিস লিচু গাছে হেলান দিয়ে পা সরিয়ে বসেছিল। তার আবার জ্বর এসেছে। জ্বরের লক্ষণ সুবিধার না, হাত পা অবশ্যই আসছে। মনের জোর দিয়ে নাকি অসুখ সারানো যায়। আনিস সেই চেষ্টা করছে, নিজেকে বোঝাচ্ছে, আমার কিছু হয়নি, আমি ভালো আছি। সামান্য গা ম্যাজম্যাজ করছে, এটা কোনো ব্যাপারই না। অসময়ে ঘুমানোর কারণেই এই গা ম্যাজম্যাজানি। লীলা নিঃশব্দে আনিসের পেছনে এসে দাঁড়িয়েছে। মঞ্জুমামার কথা সত্যি, মানুষটা নিজের মনে বিড়বিড় করছে। লীলা স্পষ্ট শুনেছে, লোকটা বলছে, অসময়ের ঘুম, অসময়ের ঘুম।
লীলা বলল, কেমন আছেন? আনিস চমকে পেছনে ফিরল। তার সঙ্গে দুটি খাতা। সে দ্রুত চাদরের নিচে খাতা দুটি টেনে নিল। পারলে নিজেও চাদরের নিচে ঢুকে যায় এমন অবস্থা। লীলার কাছে মনে হলো এই মানুষটার কর্মকাণ্ড অস্বাভাবিক। তাকে দেখে সে এত চমকাবে কেন? শুধুমাত্র ভূতপ্রেত দেখলেই মানুষ এতটা চমকায়। লীলা বলল, আমাকে চিনেছেন? কেন চিনব না, আপনি লীলাবতী। আপনার কি শরীর খারাপ? চোখ লাল হয়ে আছে, এই জন্যে জানতে চাইলাম। জি, আমার জ্বর আসছে। জ্বর নিয়ে রোদে বসে আছেন কেন? ছায়ায় বসুন, বাদিকে ছায়া আছে। আনিস সরে বসল। সঙ্গে সঙ্গেই তার শীত লাগতে লাগল। জ্বর মনে হয় ভালো এসেছে। লীলা বলল, গাছতলায় বসে না থেকে বিছানায় শুয়ে থাকুন। আমি ডাক্তার সাহেবকে খবর দেবার ব্যবস্থা করব। ডাক্তার এসে দেখে যাবে। দরকার নেই। দরকার নেই কেন? লীলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে প্রশ্নের জবাব চাচ্ছে। আনিস কি জবাব দেবে বুঝতে পারছে না। মেয়েটার সঙ্গে জুথির কোনো মিল নেই। জুথি কখনো কোনো প্যাচ খেলানো প্রশ্ন করে না। প্রশ্ন করলেও জবাব শোনার অপেক্ষা করে না। তারপরেও এই মেয়েটাকে দেখলেই জুথির কথা মনে আসে। এই রহস্যের মানে কি? লীলা বলল, আপনি তো বললেন না কেন ডাক্তার দেখানোর দরকার নেই। আনিস বলল, আমি নিজেই নিজের চিকিৎসা করছি। চিকিৎসার ফলাফল দেখতে চাই। কিরকম চিকিৎসা? মানসিক চিকিৎসা। অন্য এক সময় আপনাকে বুঝিয়ে বলবো। অন্য সময় কেন? এখন বুঝিয়ে বলতে সমস্যা কি? আনিস হতাশ গলায় বলল, এখন কথা বলতে ভালো লাগছে না। লীলা বলল, আপনি আমাকে দেখেই চাদরের নিচে কি যেন লুকিয়েছেন। কি লুকিয়েছেন? আনিস বলল, কিছু না। লীলা বলল, আমি দেখলাম সবুজ মলাটের দুটা খাতা। খাতায় কি লেখা? আপনাকে এখন বলবো না, পরে কোনো একদিন বলবো। এখন বলতে সমস্যা কি? আনিস বলল, এখন আমার কথা বলতে ভালো লাগছে না। লীলা চলে যাচ্ছে। আনিসের মনে হলো মেয়েটা রাগ করে চলে যাচ্ছে। এখন কথা বলতে ভালো লাগছে না, এই ধরনের কথা বলা ঠিক হয়নি। মেয়েরা এই ধরনের কথায় খুবই আহত হয়। সে একবার জুথিকে বলেছিল, জুথি আমি এখন লিখছি, তুই পরে আয়। জুথি প্রায় দৌড়ে সামনে থেকে চলে গেল। ঘটনাটা ঘটেছিল সকাল 10টার দিকে। সে সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত দরজা বন্ধ করে কাঁদল। কাঁদতে কাঁদতে অসুখ বাঁধিয়ে ফেলল। আনিস দুপুর নাগাদ প্রবল জ্বরের ঘরে চলে গেল। দিনের আলো করকর করে চোখে লাগতে লাগল। নিঃশ্বাসেও কষ্ট। কানের ফুটা দিয়ে ভাপের মতো বের হচ্ছে। আলো চোখে লাগে বলে যতবারই সে চোখ বন্ধ করে ততবারই দেখে জুথিকে। জুথি অনেক অদ্ভুত কর্মকাণ্ড করছে। যেমন একবার দেখা গেল বড় একটা কলাপাতা নিয়ে কলাপাতা ছিঁড়ছে। কলাপাতার রং হয় সবুজ। এই কলাপাতাটা সোনালী রঙের। আরেকবার দেখল কাঁসার জগে সে যেন কি ঘুরছে। শব্দ হচ্ছে সাইকেলের ঘন্টার মতো, ক্রিং ক্রিং। আনিস বলল, কি বানাচ্ছিস? জুথি বলল, শরবত বানাচ্ছে। বেলের শরবত, খাবে? তারপর সে দেখল জুথি শরবত বানানো বন্ধ করে কঠিন গলায় কথা বলছে। কাকে যেন আদেশ দিচ্ছে, মাথায় পানি ঢালতে শুরু করো। ডাক্তার না আসা পর্যন্ত পানি ঢালতে থাকবে। আনিসের তখন মনে হলো কঠিন গলায় যে কথা বলছে তার নাম জুথি না, তার নাম লীলাবতী। মাথায় পানি ঢালা পর্ব শুরু হয়েছে। বধূ পানি ঢালছে, বরফের মতো ঠান্ডা পানি। এরা কি বরফকল থেকে বরফ নিয়ে এসে পানির সঙ্গে মিশিয়ে দিয়েছে? পানি গন্ধহীন হবার কথা। এই পানির গন্ধ আছে, মাছ মাছ গন্ধ। লীলাবতী বলল, আপনার কি খুব বেশি খারাপ লাগছে? আনিস বলল, ডাক্তার আনতে লোক গেছে।
ডাক্তার চলে আসবে। আপনি 1-2 দিন পর পরেই বিরাট অসুখ বাঁধাচ্ছেন। আপনার ভালো চিকিৎসা হওয়া উচিত। আনিস বিড়বিড় করে বলল, আচ্ছা চিকিৎসা করাবো, আপনি এখন চলে যান। চলে যেতে বলছেন কেন? আনিস জবাব দিল না, তবে সে মনে প্রাণে চাচ্ছে মেয়েটা চলে যাক। পানির আষ্টে গন্ধ পেটের ভেতর পাক দিচ্ছে, এক্ষুনি বমি হবে। এই মেয়েটার সামনে বমি করতে মন চাচ্ছে না। আনিস বলল, আপনি চলে যান, আপনি চলে যান। সে বলেছে মাত্র একবার, কিন্তু আপনি চলে যান বাক্যটা মাথার ভেতর বেজেই চলছে। ওই তো মেয়েটা চলে যাচ্ছে, এখন আর তাকে আপনি চলে যান বলার দরকার নেই। তারপরেও সে বলে যাচ্ছে, আশ্চর্য তো। লীলা শহর বাড়ি ছেড়ে মূল বাড়ির দিকে এগোচ্ছে, তবে সে মনস্থির করতে পারছে না সে মূল বাড়িতে যাবে না কিছুক্ষণ পুকুর ঘাটে বসে থাকবে। পানির কাছাকাছি থাকলে মন শান্ত হয়, কে জানে কেন হয়। পরিবানু দিঘির জলে পা ডুবিয়ে একা একা বসে আছে। লীলাকে দেখতে পেয়েই সে হাত ইশারা করে ডাকল। আনন্দিত গলায় বলল, বুবু, একটা মজার জিনিস দেখে যাও। পরিবানুর এমন আনন্দিত গলা লীলা আগে শোনেনি। সে বিস্মিত হয়ে বলল, কি? আমার মতো করে বসো বুবু, পানিতে পা ডোবাও, তারপর দেখবে। কি দেখব? আগে বলবো না, আগে বললে মজা চলে যাবে। লীলা পা ডুবিয়ে বসল। আসলেই তো মজা। করে আঙ্গুলের মতো সাইজের মাছ এসে পায়ে ঠোকর দিচ্ছে। একটা দুটা মাছ না, অনেক মাছ। লীলা বলল, এই মাছগুলোর নাম কি? দারকিনি মাছ। এই পুষ্কুনিতে অনেক বড় বড় মাছ আছে। বুবু, তুমি কোনোদিন বড়শি দিয়ে মাছ ধরেছ? না। আসো না, আমরা একদিন বড়শি ফেলে মাছ ধরি, ধরবে? লীলা বলল, তুমি কি পুকুর পাড়ে প্রায়ই আসো? পরি বলল, কাদার জন্য আসো? পরি কিছু বলল না। তোমার সারা মুখে কাজল লেপটে গেছে, পানি দিয়ে মুখ ধুয়ে ফেলো। পরি আজলা ভর্তি পানি নিয়ে মুখে ছিটাচ্ছে। লীলা সহজ গলায় বলল, ঘাটে বসে কাদার মতো কিছু হয় নাই, বাবার রাগ পড়ে যাবে। তুমি মাসুদের সঙ্গে সুখে দিন কাটাবে, কয়েকটা দিন কষ্ট করে পার করো। উনার রাগ পড়বে না, উনি অন্যদের মতো না। লীলা বলল, তোমার ধারণা বাবা সারা জীবন মাসুদকে আটকে রাখবে? পরি কিছু বলল না। তার মুখের কাজল ধুয়ে গেছে, তারপরেও সে মুখে পানি ছিটিয়ে যাচ্ছে। লীলা বলল, মাসুদের সঙ্গে তোমার কথা হয় না? পরি বলল, না, উনি আমাকে কথা বলতে নিষেধ করেছেন, আমি ওনার নিষেধ মানছি। মাসুদকে আটকে রাখা হয়েছে মূল বাড়ির শেষ প্রান্তে। ঘরের সামনে বধূ বসে থাকে, তার দায়িত্ব বন্দির উপর লক্ষ্য রাখা। রাতে বধূ ঘরের সামনের বারান্দায় কাঁথামুড়ি দিয়ে ঘুমায়। দিন রাতের বেশিরভাগ সময় মাসুদ বিছানার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকে। ঘরের ভেতর গুমট গরম। এই গরমে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা কষ্টের ব্যাপার। মাসুদকে দেখে মনে হয় না সে কষ্টে আছে। যতক্ষণ সে ঘুমায় না ততক্ষণ খাটে পা ঝুলিয়ে বসে থাকে। বধূ তার সঙ্গে মাঝে মধ্যে গল্প করতে আসে। বধূ নিজের মনে কথা বলে যায়, এই বাড়ির কোথায় কি ঘুরছে তা শোনায়, দায়িত্ব নিয়েই শোনায়। একজন মানুষ আটকা পড়ে আছে, কোথায় কি হচ্ছে কিছুই জানে না, তাকে জানানো প্রয়োজন। ভাইজান শোনেন, আপনার পিতা কি করে শোনেন? জঙ্গলে বইসা থাকে, একলা যায়, কাউরে সাথে নেয় না। এইটা আচানক ঘটনা না? আপনি বলেন। আপনার নিজের তো একটা বিবেচনা আছে, আপনার বিবেচনা কি বলে? ঘটনা কি? জিন সাধনার বিষয় আছে। যারা জিন সাধনা করে তারার একা কিছু সময় থাকতে হয়। এই সময় তারা জিনের সাথে কথা কয়। আবার স্মরণ করে দেখেন, আপনার পিতারে কি আপনি কোনোদিন পুষ্কুনিতে স্নান করতে দেখছেন? দেখেন নাই।
ঘটনা কি বলেন দেখি, বিবেচনা কইরা বলেন। যারা জিন সাধনা করে তারা কি পুষ্করিণীতে স্নান করতে পারে? পারে না, নিয়ম নাই। তারারে সবসময় তোলা পানিতে স্নান করতে হয়। এখন আপনারে বলি আরেক বিবেচনার কথা। যে বাড়িতে জিন সাধনা হয় সেই বাড়িতে সবসময় অসুখ বিসুখ লাগিয়ে থাকবে। কুজা মাস্টারের কথাটা বিবেচনায় আনেন। তার কপালে অসুখ আছে কিনা এইটা বলেন। এখন তার জ্বর, এমন জ্বর যার মা বাপ নাই। জ্বর কি জন্য হয় জানেন? জিনের বাতাস লাগলে হয়। জিনের শরীরের বাতাস খুব ঠান্ডা, ঠান্ডা বাতাস শরীরে লাগলেই হয় জ্বর। ঘটনা কেমন আশ্চর্য চিন্তা করেন। একটা জিনিস আগুনের তৈরি, কিন্তু তার বাতাস ঠান্ডা। আর আমরা মানুষ, আমরারে পয়দা করা হয়েছে মাটি দিয়া, কিন্তু আমরা শরীরের বাতাস গরম। আশ্চর্য কিনা বলেন। জিনের দোজক যে পানি দিয়ে তৈরি, এটা কি জানেন ভাইজান? আগুনের দোজখে এরার কিছু হবে না, নিজেরাই তো আগুনের তৈয়ার। এই জন্যে আল্লাপাক তারার জন্য বানাইয়াছেন পানির দোজক। সেই দোজখে হাঁটু পানি, 24 ঘন্টা বৃষ্টি হয়। বৃষ্টির পানি বরফের মতো ঠান্ডা। জিনের খাওয়া খাদ্য কি জানেন ভাইজান? প্রধান খাদ্য সানার মিষ্টি। ভূত প্রেতের প্রধান খাদ্য মাছ ভাজা। সব মাছ না, শোল মাছ। শোল মাছের পরেই বোয়াল মাছ। বধূ কথা বলেই যায়। মাসুদ শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে গল্প শুনছে এরকম মনে হয় না, আবার শুনছে না এরকমও মনে হয় না। মাঝে মাঝে সে হঠাৎ করেই বধূকে থামিয়ে দিয়ে চাপা গলায় বলে, বধূ একটা কাজ করেন, পরী কোথায় আছে একটু দেখে আসেন। এখন যাব? হ্যাঁ, এখন যান। কিছু বলা লাগবে? কিছু বলা লাগবে না, শুধু দেখে আসেন। বধূ গল্প বলায় সাময়িক বিরতি দিয়ে খোঁজ নিতে যায়, আবার ফিরে এসে গল্প শুরু করে। জিন ভূত প্রেত বিষয়ক গল্প। জুম্মা ঘরের কাছে তেঁতুল গাছে যে পেতনি থাকে তার গল্প বধূ খুব আগ্রহের সঙ্গে করে, কারণ এই পেতনিটাকে বধূ নিজেও কয়েকবার দেখেছে। পেতনির নাম কলন্দর বিবি। সে অনেকদিন থেকেই নাকি তেঁতুল গাছে বাস করছে। ভাইজান শোনেন, তেঁতুল গাছটা নজর করে কোনোদিন দেখছেন? তেঁতুল গাছে তেঁতুল হবে, এইটাই জগতের নিয়ম। এই গাছে ফুল আসে, কিন্তু তেঁতুল হয় না। ঘটনা বুঝতেছেন তো? কোনো পাখি দেখেছেন এই গাছে বসেছে? দেখেন নাই, কারণ একটাই, কলন্দর বিবি। 3 বার তার সাথে আমার দেখা হয়েছে। একবার তো মরতেই বসছিলাম। সেই গল্পটা শোনেন। বইটির বাকি অংশ শুনতে সাথেই থাকুন। বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। ধন্যবাদ।